5 ট্রেন তো ফেলে চলে গেল। এবার কি হবে? মিশু শানের উপর বসে একটু ঝুঁকে আছে পায়ের দিকে চেয়ে। হাঁটুতে বেশ জোরেই আঘাতটা পেয়েছে। ব্যথার চোটে চোখ আপনা আপনি বুজে আসতে চাইছে। খুব সম্ভবত জায়গাটা ছিলে গেছে। দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করতে চেষ্টা করল মিশু। তাকালো মেঘালয়ের দিকে। মেঘালয় খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে আসছে ওর দিকে। বাম পায়ে ব্যথা পেয়েছে নাকি ডান পায়ে সেটা ঠিক ঠাউর করা যাচ্ছে না। মনে প্রাণে চেষ্টা করছে স্বাভাবিকভাবে হাঁটার, তবুও বাঁকা হয়ে যাচ্ছে। হাঁটার গতিও দ্রুত হচ্ছে না। সেটা দেখেই বোঝা যাচ্ছে পায়ে ইনজুরি হয়েছে। তবুও মেঘালয় দ্রুত এগোচ্ছে মিশুর দিকে। মিশু উঠে দাঁড়াতে পারছে না, বসে ঝুঁকে আছে। মেঘালয় কাছাকাছি আসার পর মিশু উঠে দাঁড়াতে চেষ্টা করল। মেঘালয় হাত ধরে টেনে তুলল ওকে। মিশু উঠে দাঁড়িয়ে সোজা হয়ে বলল, কি হয়েছে আপনার পায়ে? ও কিছু না। তুমি এরকম বোকার মতো কাজটা করলে কিভাবে? এভাবে কেউ চলন্ত ট্রেন থেকে লাফায়? আপনাকে এই অবস্থায় দেখার পর কিভাবে ফেলে যাই? গাড়ির শিকল টেনে ধরলেই পারতে। শিকল খুঁজে পাচ্ছিলাম না। আপনি ব্যথা পেলেন কিভাবে বলুন তো? মেঘালয় ডান পাটা ঝাড়া দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আর বলো না। 2-3টা ছোট ছোট বাচ্চা আমার ফোন ছিনতাই করার চেষ্টা করছিল আর কি। অনেকক্ষণ থেকে ফলো করছিল মেবি। আমি একটাকে ধাওয়া করতে যেতেই ইট ছুঁড়ে মেরেছে পায়ে। মিশু মেঘালয়ের পায়ের দিকে তাকিয়ে বলল, ইস, খুব লেগেছে তাই না? সেরকম নয়। আমি তো ভাবলাম তোমার পা ভেঙে গেছে। আমার পা ঠিক আছে একদম। তবে একটু জোরে লেগেছে আর কি। মেঘালয় একটা বেঞ্চ দেখতে পেয়ে সেদিকে যাওয়ার চেষ্টা করল। কিন্তু মিশু চেষ্টা করেও টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল। পা ফেলতে কষ্ট হচ্ছে এখন। মেঘালয় হাত ধরে ধরে ওকে নিয়ে গিয়ে বেঞ্চে বসাল। জিজ্ঞেস করল, পায়ে কেটে গেছে এরকম ফিল করছে কিনা? মিশু উত্তর দিল, তেমন কিছু হয়নি। এত চিন্তা করতে হবে না আপনাকে। আপনার ফোন কি নিয়ে গেছে ওরা? না, ফোন নিতে পারেনি। আল্লাহর প্রশংসা সবই। আপনার পায়ে স্যাভলন লাগাতে হবে না? হা হা হা, নিজের পায়ে বেশি ইনজুরি হয়েছে আর সে কিনা আমার পায়ের কথা ভাবছে। যাক, আজকালকার মেয়েদের মতন স্বার্থপর হওনি সেটা দেখে ধন্য হলাম। মিশু ভ্রু কুঁচকে তাকালো, আজকালকার মেয়েরা বুঝি স্বার্থপর হয়? মেয়েদেরকে কতটা জানেন আপনি? মেঘালয় হেসে বলল, বাব্বাহ, বোধহয় আমার চেয়ে বেশি জেনে ফেলেছ। শোনো মেয়ে, তুমি নিজে মেয়ে হলে কি হবে? মেয়েদের সম্পর্কে অনেক কিছুই তোমার অজানা যেগুলো আমি জানি। আমার ফ্রেন্ড দুপুরের কথাই ধরো। আমি তোমার সেবা করছিলাম দেখে মেয়েটা কিরকম জেলাস হচ্ছিল দেখছিলে না? মেয়েরা একটু হিংসুটে সেটা মানতে হবে। একটা মেয়ে কখনো আরেকটা মেয়ের রূপের প্রশংসা শুনতে পারে না। সেখানে আপনার মতো একজন হ্যান্ডসাম পুরুষ আমার সেবা করছে সেটা দেখলে একটু তো জ্বলবেই। হা হা হা। মেঘালয় শব্দ করে হাসছে মেয়েটির কথা শুনে। যেন খুব মজার কথা বলেছে। মিশু মুগ্ধ হয়ে শুনছে সে হাসির শব্দ। আর মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে মেঘালয়ের মুখের পানে। সরাসরি তাকাতে বড্ড লজ্জা লাগে ওর। মেঘালয় হাসি থামিয়ে বলল, তোমার মিস্টার টুইস্ট আনতে পারিনি। লাগবে না আমার মিস্টার টুইস্ট। এখন যাওয়ার উপায় কি? এরপর আবার কখন ট্রেন আসবে? ট্রেন তো সারারাত আসবে, সারারাত যাবে। ট্রেনের সংখ্যা অগণিত। কিন্তু সব ট্রেনে তো উঠলে হবে না। রংপুর এক্সপ্রেস কমলাপুর ছাড়ে সকাল 8টায়।
তার মানে কালকে দুপুর পর্যন্ত আমরা এখানে বসে থাকব? অবশ্যই না, আমাদেরকে অন্য কোনো ট্রেনে উঠতে হবে। মিশু একটু মুখ টিপে কি যেন ভাবল। তারপর বলল, অযথা কোনো ট্রেনে উঠব? সিট তো পাবই না। এই অবস্থায় দাঁড়িয়ে যাব কিভাবে? দুজনেরই পায়ের অবস্থা খারাপ। যে ট্রেনেই ওঠো সিট পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। আমাদেরকে অন্য ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করবেন? মেঘালয় একবার আকাশের দিকে তাকিয়ে বলল, আপাতত জ্যোৎস্না স্নান করব। মৃদু কুয়াশা, পূর্ণিমার চাঁদ, আকাশ ভরা নক্ষত্র। যমুনার বুকে ভেসে ভেসে জ্যোৎস্না উপভোগ করতে কেমন হয় বলতো? আলোয় ভিজে যাব দুজনে। কখনো আলোয় ভিজেছিলে মিশু? মিশুর চোখে মুখে বিস্ময় ফুটে উঠল। আলোয় ভেজা যায়? হ্যাঁ যায় তো। জ্যোৎস্না স্নান করা গেলে আলোয় ভেজা যাবে না কেন? প্রখর রোদেও ভেজা যায়। সেটাকে বলা যায় রোদ ভেজা। বৃষ্টি ভেজার মতন রোদে ভেজা। মিশু বলল, আমি প্রখর রোদে ভিজেছি। সূর্যের অতিবেগুনি রশ্মি গায়ে মেখেছি অজস্রবার। বাহ, চাঁদের আলোয় ভিজেছিলে? মিশু একটু থমকে কি যেন ভাবল। তারপর বলল, চাঁদের আলো গায়ে মেখেছি কিন্তু কখনো ভেজা হয়নি। আর আপনার কথানুযায়ী যমুনার বুকে ভেসে ভেসে চাঁদ দেখতে পারলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। মেঘালয় রহস্যময় ভঙ্গিতে হাসল। একটা জিনিস খেয়াল করে দেখল মিশু ক্রমশই উত্তেজিত হয়ে উঠছে। ওর ডিপ্রেশন কাটানোর একটা ভালো উপায় হচ্ছে কোনো অ্যাডভেঞ্চারে ডুবানো। এখন একটা অ্যাডভেঞ্চারের ব্যবস্থা করলে বেশ হয়। কিন্তু এখানে সর্বত্র গার্ড আছে, রাত্রিবেলা ইকো পার্কে ঢোকার কোনো নিয়ম আছে কিনা মেঘালয়ের জানা নেই। এক পা এগুলেই তো পুলিশ এসে ধরে ফেলবে। তার উপর এখন আবার মাঝরাত। মেঘালয় চিন্তাভাবনা করে একটু দূরে গিয়ে বাবাকে ফোন করল। একজন আঙ্কেলের ট্রাকের ব্যবসা আছে। ওনার সাথে যোগাযোগ করলে উনি খোঁজ নিয়ে জানাতে পারবেন এখন কোনো ট্রাক উত্তরাঞ্চলের দিকে যাচ্ছে কিনা। যদি সেরকম পাওয়া যায় তাহলে ট্রাকে জার্নি করার একটা সুযোগ মিলবে। ট্রাকের উপর দাঁড়ালে সবকিছুই অন্যরকম লাগে। এলোমেলো বাতাস এসে সমস্ত যন্ত্রণা যেন উড়িয়ে নিয়ে যায়। মিশুকে ট্রাকে জার্নি করাতে পারলে বেশ অ্যাডভেঞ্চার হয় একটা। বাবাকে ফোন দিয়ে আঙ্কেলের সাথে এ ব্যাপারে কথা বলতে বলল। উনি কিছুক্ষণ বাদে জানাবেন বলেছেন। মেঘালয় এসে মিশুকে বলল, যমুনার বুকে ভেসে জ্যোৎস্না দেখতে চাইলে অন্যভাবে ব্যবস্থা করতে হবে। আজকে অন্তত হবে না। কেন হবে না? এখানে কোথায় ঘাট আছে আমার জানা নেই। সন্ধেবেলা হলে না হয় একটা চেষ্টা করে দেখতাম। এত রাতে কোথাও যাওয়াটা খুব বেশি রিস্কি। তাছাড়া খেয়ার ব্যবস্থা আগেই করে রাখতে হয়। আপনি কখনো নদীর বুকে ভেসে চাঁদ দেখেছেন? হ্যাঁ, 4 বার। আল্লাহ, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আপনি বুঝি অ্যাডভেঞ্চার খুব ভালোবাসেন? প্রচুর। সেজন্য তো আজকেও একটা অ্যাডভেঞ্চার খুঁজছি। আপাতত চলো রেললাইন ধরে হাঁটা যাক। মিশু উঠে দাঁড়াতে চেষ্টা করল। মেঘালয়কে এখন ওর আরও বেশি আকর্ষণীয় লাগছে। ছেলেটা এমনভাবে জ্যোৎস্না স্নানের কথা বলল যে মিশুর মনটাও উতলা হয়ে গেছে নৌকায় ভেসে চাঁদ দেখার জন্য। কিন্তু সেটা এখানে কিছুতেই সম্ভব না। সম্ভব না জেনেও ছেলেটা কেন যে বলতে গেল, এখন খুব ইচ্ছে করছে নদীতে ভেসে ভেসে চাঁদ দেখি। মিশু কথাটা বলার পর মেঘালয় একটু ভেবে বলল, তোমার যদি আপত্তি না থাকে তাহলে তিস্তা নদীতে ভেসে ভেসে জ্যোৎস্না দেখতে পারি। সেটা তোমার বাড়ির কাছেই হবে, আর আগামীকাল রাতেই আমি ম্যানেজ করে ফেলতে পারব। রংপুরে আমার একজন ভালো বন্ধু আছে। মিশু উৎফুল্ল হয়ে বলল,
সেটাই সবচেয়ে ভালো হবে। আচ্ছা, কেমন লাগে নদীর বুকে শুয়ে চাঁদ দেখতে? মেঘালয় বলল, একবার ভাসলে এই লোভ সামলাতে পারবা না। শিরশিরে বাতাসে গাহিম হয়ে আসে। নৌকা বাতাসে দোলা খায়, পানির কলকল শব্দ কানে আসে। মাঝে মাঝে স্রোত খুব বেড়ে যায়। নিজেকে মনে হয় শরৎচন্দ্রের শ্রীকান্ত। চারিদিকে শুধু পানি আর পানি। আর মাথার উপরে বিশাল আকাশ। আকাশে ঝুলে আছে লক্ষ লক্ষ নক্ষত্র, একটা লোভনীয় চাঁদ। ইচ্ছে করে চাঁদটাকে ধরে গিলে খেয়ে ফেলি। মিশু উত্তেজনায় বাহু চেপে ধরল মেঘালয়ের। গায়ের পুরোটা ভর মেঘালয়ের গায়ের উপর ছেড়ে দিয়ে মুগ্ধ হয়ে তাকালো রেললাইনের দিকে। সামনে দুদিকে গাছের সারি, আর চাঁদের আলোয় যতদূর দেখা যাচ্ছে লম্বা রেললাইন। মেঘালয়ের কথা শুনে কল্পনার রাজ্যে হারিয়ে গেছে ও। মনে হচ্ছে সে নিজেই এখন নদীর মাঝখানে নৌকায় ভেসে চলেছে। কি থ্রিলিং! উফ! মেঘালয় বুঝতে পারছে মিশু ক্রমশই উত্তেজিত হয়ে উঠছে। মিশুর ডিপ্রেশন কাটিয়ে দেবার ভালো উপায় পেয়ে গেছে তাহলে। সুযোগটাকে কাজে লাগাতে হবে, মেয়েটার চঞ্চলতা ফিরিয়ে দিতে হবে ওকে। মাঝে মাঝে ওর চোখে মুখে যে খুশির রেখা ফুটে উঠে আবারও মিলিয়ে যায়, সেটাকে দীর্ঘস্থায়ী করার ইচ্ছে জাগছে। মেয়েটাকে দেখলেই বোঝা যায় কত উচ্ছল এক কিশোরী, দুরন্তপানা ছুঁয়ে আছে যার সবটা জুড়ে। একটা আঘাত কখনো এই উচ্ছলতাকে দমিয়ে দিতে পারে না। মেঘালয় নিজেও ভালোমতো হাঁটতে পারছে না। তবুও মিশুকে ধরে এগিয়ে নিয়ে যাচ্ছে রেললাইনের দিকে। জিজ্ঞেস করল, তোমার সাথে ঠিক কি ঘটেছে বলবে আমায়? মিশু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এখন বলতে ইচ্ছে করছে না। বেশ। শীত করছে তোমার? না। খুব আনন্দ হচ্ছে। দুজনে রেললাইনে নেমে লাইন ধরে সোজা হাঁটতে লাগল। মেঘালয় খুব সতর্ক হয়ে আছে, কারণ যেকোনো মুহূর্তে ট্রেন চলে আসতে পারে। বেশ কিছুদূর দুজনে নিঃশব্দে হাঁটল। ফাঁকা রেললাইন ধরে হাঁটছে দুজনে, মাথার উপরে শুক্লপক্ষের চাঁদ। চাঁদের মায়াময় আলো ছড়িয়ে পড়েছে সবখানে। আলোয় ভিজে যাওয়া বোধ হয় একেই বলে। মিশু বলল, আচ্ছা, আমরা এখন কোথায় যাচ্ছি? আপাতত পুলিশের হাতে ধরা খেতে যাচ্ছি। মানে? পুলিশ কেন ধরবে আমাদের? সবখানে গার্ড থাকার কথা এই এলাকাটায়। কিন্তু এখনো পুলিশ কেন ধরছে না সেটাই ভাবছি। পুলিশ ধরে কি করবে আমাদের? মেঘালয় হেসে বলল, পুলিশ ধরে আবার কি করে জানো না? আমাকে জামাই আদর আর তোমাকে বউ আদর করবে। আদর করে নিয়ে গিয়ে জেলখানায় ঢুকিয়ে দেবে। মিশু শিউরে উঠে বলল, সে কি? আমাদের কোনো দোষ নেই। তবুও কেন ধরে নিয়ে যাবে? এভাবে পাগলের মতো মাঝরাতে রেললাইনে হাঁটছি। এ ধরনের পাগলদেরকে ধরতে পুলিশের কোনো অভিযোগ লাগে না। বাংলাদেশের এটা অনেক বড় সুবিধা, পুলিশের হাতে ধরা খেতে চাইলে রাত্রিবেলা রাস্তায় বেরিয়ে পড়ো। মিশু মেঘালয়ের কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছে না। ও বলল, এরকম রহস্য করছেন কেন? আপনি কি রহস্য করতে ভালোবাসেন? হা হা হা। রহস্য কখন করলাম? আপনার চাহনিটাই রহস্যজনক। এভাবে বলছেন, পুলিশ আমাদের ধরবে সেজন্য আপনি রেললাইনে হাঁটছেন। এগুলা কেমন কথাবার্তা? এগুলো পাগলামি। পাগলরা এসবই বলে। আপনি নিশ্চয়ই পাগল নন? মেঘালয় হেসে বলল, আমরা জগতের সব মানুষই পাগল। কেউ একটু বেশি পাগল, কেউ একটু কম পাগল। কিন্তু প্রত্যেকেই সুস্থ থাকার ভান করি সবসময়ে। হ্যাঁ। তার মানে আমরা সবাই পাগল? সবাই কেন পাগল হব?
জীবনের যে কোনো একটা মুহূর্তে এসে প্রত্যেকেই পাগলের মতো কথা বলি কিংবা আচরণ করি। তাই বলে তো সবাই পাগল হয়ে যায় না। মিশুর মাথা ঘুরতে শুরু করেছে মেঘালয়ের কথা শুনে। ও বলল, একবার বলছেন সবাই পাগল, একবার বলছেন পাগল কেন হবে? আপনার কথা শুনে আমার মাথা ঘুরছে। এরকম কেন করছেন? মেঘালয় হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, মজা করছিলাম। মাঝে মাঝে একটু রহস্য করতে ভালো লাগে। মিশু অবাক হয়ে বলল, সত্যিই আপনি খুব অদ্ভুত। দারুণ রহস্য করতে জানেন। কথার প্যাচ এমনভাবে লাগিয়ে দেন যে মাথা এলোমেলো হয়ে যায় একেবারে। মেঘালয় আবারও হেসে উঠল। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দুজনে প্ল্যাটফর্মে ফিরে এলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 2টো বেজে গেছে। ভোর হতে এখনো অনেক রাত বাকি। আঙ্কেল ফোন দিয়ে একজন ড্রাইভারের নাম্বার দিলেন। ওনার সাথে আলাপ করে ট্রাকের ব্যবস্থা হয়ে গেছে। ট্রাকটা ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছে। সেতুতে পৌঁছাতে আরও 40 মিনিটের মতো সময় লাগবে। এটুকু সময় এখানেই বসে থাকতে হবে। বাবা ও চাচার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল মেঘালয়ে। মিশু বারবার তাকাচ্ছে মেঘালয়ের মুখের দিকে। চিন্তা করার সময় মেঘালয়ের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। সেটার দিকে মন দিয়ে তাকিয়ে রইল খানিকক্ষণ। মেঘালয় কি ভাবছে সেটা অনুধাবন করার চেষ্টা করল। একটা ট্রেন এসে দাঁড়ালো স্টেশনে। মিশু জিজ্ঞেস করল, এই ট্রেনে উঠবে কিনা? মেঘালয় মাথা ঝাঁকিয়ে বলল, না। মিশু আর কিছু বলল না। এখন শরীরটা বেশ ফুরফুরে লাগছে কিন্তু পায়ের চোটটা চিনচিন করছে ব্যথায়। মুখটা গোল করে চেয়ে রইল লাইনের দিকে। এখানে প্রায় সবসময়ই গাড়ি এসে দাঁড়িয়ে থাকে। এরই মধ্যে 2টো গাড়ি চলে গেল। মেঘালয় জিজ্ঞেস করল, এই মেয়ে তোমার ভয় করছে না? কেন? কিসের ভয়? আমাকে, একজন পুরুষ মানুষকে এত রাতে কিসের ভয় পাওয়া যেতে পারে? যে মানুষটা ওরকমভাবে কারো সেবা করতে পারে তার উপর ভরসা করাই যায়। আমি তো তখন থেকেই মজা করছি একটু ভয় পাইয়ে দেবার জন্য। তবুও ভয় পাচ্ছ না? একটু তো ভয় পেয়েছিলামই। মনে হচ্ছিল আপনি একজন খারাপ লোক। কিন্তু খারাপ লোক হলেও এখন আপনিই আমার ভরসা। আপনার সাথেই আমাকে যেতে হবে। খারাপ লোকটার সাথেই যেতে হবে? মিশু বলল, হুম হবে। আর আপনি খারাপ হলেও 7 খুন মাফ। হুমায়ুন আহমেদ স্যার যেমন বলতেন, রূপবতী মেয়ের সব দোষ আমি ক্ষমা করে দিতে পারি। তেমনি আমার ও আপনাকে দেখে সেরকম বলতে ইচ্ছে করছে। মেঘালয় হেসে ফেলল আবারও। চোখ কপালে তুলে বলল, আমি কি ভয়ঙ্কর রকমের রূপবান? মিশু বলল, একদমই। বিপজ্জনক রকমের হ্যান্ডসাম। ছেলেদের কখনোই এত সুন্দর হতে নেই। খারাপ লোক হলেও এই গুণগুলোর জন্য আমি আপনাকে ক্ষমা করে দিতে পারি। কিন্তু আপনার পার্সোনালিটি একদম ইউনিক, আপনাকে আমি খারাপ বললে পাপ হবে আমার। হা হা হা। আমার পার্সোনালিটি ইউনিক? হ্যাঁ, সেটার সম্ভাবনা আছে। দেখো, আবার প্রেমে পড়ে যেও না। একবার প্রেমে পড়েই তার ঘানি টানার শক্তি পাচ্ছি না। আবারও ওই ভুল? মানুষ জীবনে কতবার ভুল করে? অনেকবার, অনেকবার ভুল করে। মিশু ক্ষেপে গেল। মেঘালয় হেসে উঠল শব্দ করে। সত্যিই এই লোকটাকে এখন খুব খারাপ লোক মনে হচ্ছে মিশুর। সেই সাথে দারুণ রহস্যজনকও। এত রহস্য করে পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলে লোকটা যেন ডিটেকটিভ উপন্যাসের নায়ক। অদ্ভুত। মেঘালয় ফোনে কার সাথে যেন কথা বলল।
একজনের কাছে ফোন নাম্বার নিয়ে আবারও আরেকজনকে কল করল। ট্রাক, নাম্বার, রোড ইত্যাদি ইত্যাদি কী সব বলল কিছুই বুঝতে পারল না মিশু। অবাক হয়ে জিজ্ঞেস করল, এসব কি আলাপ করছেন আমাকে বলা যাবে? ব্যবসা করছি ব্যবসা। ইয়াবা হিরোইনের ব্যবসা, আমার মাল কদ্দূর সেই কথা শুনলাম। মিশুর মুখটা শুকিয়ে গেল ভয়েই। যদিও কথাটা মিথ্যে সেটা ওনার হাসি দেখেই বোঝা যাচ্ছে। অন্তত এই লোকটা কখনো ওসব ব্যবসা করতেই পারে না, সেটা চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। কিন্তু এরকম মজা করার কারণ? ভয় হয়তো। মেঘালয় ওর ভীত মুখের দিকে তাকিয়ে হেসে উঠল শব্দ করে। হাসতে হাসতে বলল, সিরিয়াসলি তুমি ভয় পেয়েছ? আমি তাহলে সার্থক। আপনি এত মজা কেন করছেন? হা হা, তোমাকে ভয় দেখানোর জন্য। আপনি কি জানেন আপনি লোকটা খুব খারাপ? হ্যাঁ জানি। আপনি কি জানেন আপনি লোকটা খুব সুইট? কি? মুচকি হাসল মিশু। আবারও কপালে ভাঁজ পড়ল মেঘালয়ের। মনেমনে ভাবল মেয়েটাকে আর ভয় দেখানো উচিত হবে না। অনেক মজা করা হল, এবার থামানো দরকার। মেঘালয় মিশুর চোখের দিকে তাকিয়ে বলল, রাগ করছো কেন? আরে পাগলি মেয়ে, আমি এতক্ষণ মজা করছিলাম তোমার সাথে। ভয় দেখানোর জন্য এমন করছিলাম। ভয় পেও না, আমাকে বিশ্বাস করতে পারো তুমি। মিশু মেঘালয়ের কাছাকাছি সরে বসল। বলল, ভয় দেখানোর জন্য এমন করলে ভয় পাওয়াটা উচিত না? হুম উচিত। ভয় তো পেয়েছ, এবার আবার স্বাভাবিক হও। এত ভয় পেতে হবে না, এটুকু বিশ্বাস রাখো যে যতক্ষণ আমার সাথে ততক্ষণ তুমি নিরাপদ। আমি জানি সেটা। আপনি আর আপনার বন্ধুরা একদম আলাদা। যেখানে পিরিয়ডের ব্যাপারগুলো নিয়ে ছেলেরা হাসাহাসি করে, সেখানে আপনারা আমি আপনাদের মতো মানুষ কখনো দেখিনি। মেঘালয় আর চোখে তাকালো মিশুর চোখের দিকে। ওর ফোন বেজে উঠল। ফোনে কথা বলার পর মিশুকে বলল, একটু আগে জানতে চাইছিলে না কিসের ট্রাক? কিসের আলাপ করলাম? মিশু মাথা ঝাঁকিয়ে হুম বলল। মেঘালয় ট্রাকের ব্যাপারটা খুলে বলল মিশুকে। মিশু অবাক হয়ে বলল, সত্যিই এখন আমরা ট্রাকে জার্নি করব? হুম। অনেক থ্রিলিং না? হ্যাঁ তা তো বটেই। আমি ভাবছি আপনার বাবাকে বলতেই উনি ব্যবস্থা করে দিলেন। আমার বাবা এমনই, আর চাচার এই লাইনে বিজনেস আছে আর পরিচিতি বেশি সেজন্যই সম্ভব হয়েছে। মিশুর বিস্ময়ের সীমা রইল না। আজকের রাতটাকে ওর স্বপ্নের মতো লাগছে। একটা দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা, তারপর মেঘালয় ও ওর বন্ধুদের সাথে দেখা হওয়া, ট্রেন থেকে লাফানো, রেললাইনে হাঁটা, ট্রাক জার্নি সবই কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। স্বপ্নেই সাধারণত এমন হয়। অবিশ্বাস্য লাগছে সবকিছু। কিন্তু নিজের পায়ের ব্যথার জন্য স্বপ্ন স্বপ্ন মনে হওয়াটা ভুল ভাবতে হচ্ছে। স্বপ্নে কখনো ব্যথা অনুভূত হয় না। মিশু বলল, আমার মনে হচ্ছে আমি আজকের রাতে কোনো বিদেশি উপন্যাসের নায়িকা হয়ে গেছি আর আপনি হচ্ছেন নায়ক। হেসে উঠল মেঘালয়। হাসতে হাসতে উঠে দাঁড়াল। এখন মেইন রোডের দিকে যেতে হবে। মিশু থ মেরে বসেই চেয়ে রইল মেঘালয়ের হাসি হাসি মুখটার দিকে। বাবার প্রতি কৃতজ্ঞতা জন্মাচ্ছে মেঘালয়ের। বাবাকে যত রাতেই স্মরণ করা হোক না কেন, যে কোনো ইচ্ছে পূরণ করতে উনি তৎপর। অনেকদিন ট্রাকে জার্নি করা হয় না। মেঘালয় মিশুর হাত ধরে ওকে তুলল। মিশু ক্রমশই উত্তেজিত হয়ে উঠছে। ট্রাকের উপরে উঠে যেতে হবে, ঠান্ডা বাতাসে চুল উড়বে ভাবলেই গা শিউরে উঠে। একদিকে মেঘালয়কে খুব বিশ্বাস করছে, আবার ভয়ও পাচ্ছে। ছেলেটাকে খুব ভালোও লাগছে,
আবার রহস্যজনকও লাগছে। একই সাথে কয়েক ধরনের অনুভূতি কাজ করছে ওর। সব মিলিয়ে অনুভূতিটা অন্যরকম। মিশু মেঘালয়ের বাহু চেপে ধরে বলল, জানেন আমি কখনো ট্রাকে উঠিনি। ট্রাকের উপর উঠে অদ্ভুত চোখে চারিদিকে একবার তাকালো মিশু। হেডলাইটের আলোয় সবকিছু একদম অন্যরকম লাগছে। হাইওয়েতে দ্রুতগতিতে চলতে শুরু করেছে ট্রাকটা। আশেপাশে দুই দিক থেকেই হুশ করে বাস ট্রাক চলে যাচ্ছে। কোনো কোনো গাড়ি আবার জোরে হর্নও বাজাচ্ছে। যেদিকে চোখ যাচ্ছে দুদিকে সুন্দর গাছের সারি, চাঁদের আলোয় সবকিছুই অন্যরকম রূপ ধারণ করেছে। এত সুখ লাগছে দেখতে যে মিশুর আনন্দে লাফালাফি করতে ইচ্ছে করছে। মিশুকে ধরে এনে পিছনের দিকে একটা বস্তার উপর বসিয়ে দিল মেঘালয়ে। ট্রাকের অর্ধেক পর্যন্ত বস্তা ভর্তি, আর বাকিটা ফাঁকা। ইচ্ছে হলে দাঁড়িয়ে যাওয়া যাচ্ছে, আবার বসেও যাওয়া যাচ্ছে। মিশুর গায়ে একটা চাদর ছিল, সেটাকে ভালোমতো গায়ে মুড়িয়ে নিয়েছে ও। তাই খুব একটা ঠান্ডা লাগছে না। যদিও শিরশিরে বাতাস এসে হাত পা ও কান শীতল করে দিয়ে যাচ্ছে। মেঘালয় বস্তার উপর শুয়ে পড়ল। চিত হয়ে শুয়ে আকাশ দেখতে লাগল। মিশুও শুয়ে পড়ল মেঘালয়ের পাশেই। আকাশে শুক্লপক্ষের চাঁদ, লক্ষ লক্ষ নক্ষত্র। মনে হচ্ছে তারাগুলো মিটিমিটি হাসছে আর হাত নাড়ছে ওদের দিকে। মিশুও হাত নাড়তে লাগল। আর বলল, আমি শুয়ে শুয়ে আকাশ দেখছি আর মনে হচ্ছে বাতাসে ভেসে চলেছি। এমন হাইওয়ে ধরে শুয়ে শুয়ে যাব আর আকাশ দেখব, এটা কখনো কল্পনাও করিনি। মেঘালয় বলল, মানুষ যা কল্পনাও করে না, সেটা করে তাদেরকে চমকে দিতে আমার দারুণ মজা লাগে। তাই তো মনে হচ্ছে। থ্যাঙ্কস এটার জন্য। আমার এত আনন্দ হচ্ছে। আমি আজীবন গল্প শোনাব সবাইকে যে আমি শুয়ে থেকে আকাশ দেখতে দেখতে জার্নি করেছি। জ্যোৎস্না স্নান করেছি ট্রাকের উপর শুয়ে। কি থ্রিলিং ব্যাপার! সত্যিই ব্যাপারটা দারুণ থ্রিলিং। ট্রাকে শুয়ে জ্যোৎস্না স্নান, চাঁদের আলোয় শরীর মাখামাখি হয়ে যাচ্ছে। নক্ষত্রগুলো হাসছে, চাঁদটাও গল্প করতে চাইছে যেন। মনে হচ্ছে চাঁদের আলো গিলে খাওয়া যাবে। মুগ্ধ হতে হতে চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে মিশু। হিমুর গল্পে ও পড়েছিল একজন লোক হা করে গপগপ করে চাঁদের আলো খেয়ে ফেলে। মিশুর ও সেভাবে খেতে ইচ্ছে করছে। ও হাত বাড়িয়ে হাতের মুঠোয় চাঁদের আলো ধরে হা করে মুখে পুড়ে দিতে লাগল যেন আলো গিলে খাচ্ছে। গোপাগপ এভাবে আলো ধরে খেতে লাগল। মেঘালয় ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মিশুর দিকে চেয়ে রইল মুগ্ধ হয়ে। মেয়েটা জ্যোৎস্না খাচ্ছে? কি অদ্ভুত! মেঘালয় বলল, আমরা বন্ধুরা মিলে একবার সাজেকে ঘুরতে গিয়েছিলাম। রাত্রিবেলা যখন সবাই মিলে পাহাড়ের উপর শুয়ে আকাশ দেখছিলাম, মেঘ উড়ে এসে আমাদের ভিজিয়ে দিয়ে যাচ্ছিল। কেবলই মনে হচ্ছিল আকাশে একটা ঢিল ছুঁড়লেই সমস্ত তারা টুপ করে ঝরে পড়বে আমাদের গায়ের উপর। মিশু উত্তেজিত হয়ে বলল, তাই? আমার অনেক ইচ্ছে সাজেকে যাওয়ার। আমি কখনো সাজেক যাইনি। তন্ময় বলেছিল আমাকে সাজেক, বান্দরবন, রাঙামাটি এরকম সব পাহাড়ি এলাকায় আমাকে ঘুরতে নিয়ে যাবে। আমি কত প্ল্যান করতাম ওর সাথে। কিন্তু হুট করেই এমন হয়ে যাবে সবকিছু, আমি ভাবতেও পারিনি। এখনো বিশ্বাস করতে পারছি না। মিশু বসে পড়ল বস্তার উপর। ওর বুক ফেটে যাচ্ছে কষ্টে। গোত্রাতেই সারারাত বাসে ছিল আর পুরোটা পথ তন্ময়ের সাথে ফোনে কথা বলেছে। একদিনের ব্যবধানেই সমস্ত কিছু ওলট পালট হয়ে গেছে। আর আজকে ও মেঘালয়ের সাথে ট্রাকে জার্নি করেছে। দুনিয়াটা বড্ড অদ্ভুত জায়গা। চোখের পলকে কত দ্রুত সবকিছু বদলে যায়। মিশু মেঘালয়ের দিকে তাকিয়ে বলল, আপনার ফোনটা কি একটু দেবেন?
আমি একটু ফোন করতাম। মেঘালয় নিঃশব্দে ফোনটা বের করে মিশুর হাতে দিল। মিশু ফোন নিয়ে তন্ময়ের নাম্বার তুলে ডায়াল করে কানে ধরতেই শুনতে পেল তন্ময়ের ঘুম জড়ানো গলা। এত সুন্দর ঘুম জড়ানো আবেগমিশ্রিত কণ্ঠটা শুনে বুকটা আরেকবার মোচড় দিয়ে উঠল। মিশু কাঁপা কাঁপা গলায় বলল, আমি বলছি। অনেকক্ষণ আর কোনো কথা শোনা গেল না। কলটা কেটে গেল হুট করে। মিশুর বুকে যেন সমুদ্রের তীরে আছড়ে পড়া উত্তাল ঢেউয়ের মতন একটা চাপা বেদনা এসে আঘাত করল। ও আবারও কল দিল তন্ময়কে। তন্ময় রিসিভ করে বলল, তোমার সমস্যাটা কি? আমি তো ক্লিয়ার করে বলেই দিয়েছি এই রিলেশন এগিয়ে নিয়ে যাওয়া আমার পক্ষে পসিবল না। এখন কি আমার পায়ে ধরতে চাচ্ছ তুমি? পায়ে ধরলেও আর রিলেশন কন্টিনিউ করতে পারবো না। মিশুর কান্না এসে গেল। গলাটা ধরে এলো। তবুও কষ্ট করে বলল, তোমার কণ্ঠটা শুনতে খুব ইচ্ছে করছিল। তন্ময়ের রাগত স্বর শোনা গেল, শোনার ইচ্ছে হয়েছিল, এখন তো শোনা হল। এইবার দয়া করে ফোনটা রাখো। আর এত্রাতে কল দিছ কোনো আক্কেলে? তোমার জ্ঞান বুদ্ধি নাই? এইভাবে এত্রাতে কল দিয়ে ডিস্টার্ব করার কোনো মানে হয়? মাত্র ঘুমাইলাম আমি। তন্ময়ের রাগ আর এরকম কথাবার্তা শুনে মিশুর মরে যেতে ইচ্ছে করছে। গত রাতেও তো মিশু রংপুর থেকে ঢাকা আসার পথে সারারাত তন্ময়ের সাথে ফোনে কথা বলেছে। আর আজকেই সবকিছু বদলে গেল। ভেতর থেকে ঠেলে কান্না আসতে চাইছে মিশুর। চুপ করে রইল ও। আর বলার মতো কী বা থাকতে পারে। কলটা আবারও কেটে গেল। মিশুর ইচ্ছে করছে লাফ দিয়ে একটা গাড়ির চাকার নিচে চলে যেতে। এই যন্ত্রণা নিয়ে বেঁচে থাকাটা খুবই কষ্টকর। তন্ময়কে ছাড়া একটা মুহূর্তও ভাবতে পারছে না সে। অস্তিত্বের সাথে মিশে গেছে ছেলেটা। ওকে বাদ দিয়ে কিভাবে বাঁচা সম্ভব? মিশু মেঘালয়ের সামনে কাঁদতেও পারছে না। ফোনটা মেঘালয়ের হাতে দিয়ে উঠে এসে ট্রাকের পিছনের দিকে দাঁড়াল। রাস্তায় অনেক বাস চলাচল করছে। হেডলাইটের আলোয় রাস্তা দেখতে দেখতে চোখ মুছল। চোখ থেকে জল গড়িয়ে পড়ে গাল বেয়ে পড়ছে। গলাও ভিজে যাচ্ছে চোখের পানিতে। এরা যদি আজীবনের জন্য পাশে নাই থাকবে তাহলে জীবনে আসে কেন? একটা মেয়ের জীবনটা নিয়ে এভাবে খেলা করার কোনো মানে হয়? কার জন্য কাঁদছ? চমকে উঠল মিশু। মেঘালয় এসে দাঁড়াল ওর পাশে। একদম কাছ ঘেঁষে দাঁড়িয়ে ওর মুখের দিকে তাকিয়ে প্রশ্নটা করল। মিশু চোখ মুছে বলল, আমার খুব কষ্ট হচ্ছে। পারছি না সহ্য করতে। মেঘালয় বলল, এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিল কি হবে? জীবন তো মাত্র শুরু। সামান্য একটা ছেলের জন্য তোমার জীবন নষ্ট হয়ে যাবে? হ্যাঁ যাবে। আমার ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে। মরে যেতে ইচ্ছে করছে। তন্ময়কে ছাড়া আমি ভাবতে পারি না কিছু। আমার সুইসাইড করতে ইচ্ছে করছে। মেঘালয় একটু এগিয়ে মিশুর মুখের কাছাকাছি এসে বলল, তবে তখন ওভাবে ছুটছিলে কেন? নিজেকে রক্ষা করার জন্য প্রাণপণে ছুটছিলে কি কারণে বলো? তুমি তো বললে একটা লোক তোমাকে মেরে ফেলার চেষ্টা করছিল। পালালে কেন তার হাত থেকে? নিজেকে ছেড়ে দিতে, সে তোমাকে মেরে ফেলত। ভালোই হতো তাই না? মিশু মেঘালয়ের চোখের দিকে তাকাল। কান্না থেমে গেল হঠাৎ করে। সত্যিই তো, কেন নিজেকে রক্ষা করার জন্য ওভাবে ছুটছিল ও? নিজেকে নিজেই প্রশ্ন করল। মেঘালয় বলল, তুমি পালিয়েছ শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে তুমি তোমার নিজেকে অনেক বেশি ভালোবাসো। যাকে ভালোবাসতে, তার চেয়েও বেশি ভালোবাসো তোমার নিজেকে। ঠিক সে কারণেই নিজের কোনো ক্ষতি করতে চাওনি।
প্রাণপণে ছুটে পালিয়ে এসেছ। তুমি তোমাকে প্রচণ্ড ভালোবাসো, বুঝেছ? মিশু মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ, আমি আমাকে ভালোবাসি। আমি চাইনি আমার অকাল মৃত্যু হোক। তাহলে এখন কেন বলছো মরে যেতে ইচ্ছে করছে? লজ্জা করে না এটা বলতে? মরতে চাইলে বলো, আমি একটা বাসের সামনে তোমাকে তুলে ছুঁড়ে ফেলে দিব। বাস তোমাকে পিষে চলে যাবে। রাজি? মিশু উত্তেজিত হয়ে উঠল। না, এখন একদমই মরতে ইচ্ছে করছে না। কেন মরবে সে? এত সুন্দর জীবনটাকে এত সহজে শেষ করার কোনো মানে হয় না। নিজেকে কষ্ট দিতে পারবে না ও। কিছুতেই পারবে না। মেঘালয় বলল, মানুষ কখনো অন্য কারো জন্য আত্মহত্যা করে না। মানুষ আত্মহত্যা করে নিজের জন্য। কারণ নিজের অপমান সহ্য করতে পারে না কেউ। তাহলে নিজেকে মেরে ফেলতে চায় কেন? ওরকম নির্বুদ্ধিতার কোনো মানে হয়? মিশু কোনো জবাব দিল না। শরীরটা কাঁপছে ওর। মেঘালয়ের গলায় তেজ বেড়েছে। রাগী রাগী গলার কথাগুলো শুনতে শুনতে ভেতরটা কেঁপে যাচ্ছে। নতুনভাবে নিজেকে বুঝতে শিখছে যেন। মেঘালয় একদম মিশুর সামনাসামনি এসে দাঁড়াল। মিশু ট্রাকের পিছনে হেলান দিয়ে মেঘালয়ের চোখে চোখ রেখে তাকাল। মেঘালয় দুহাত মিশুর দুদিকে দিয়ে ওকে হাতের বন্ধনে বেঁধে ফেলে বলল, একটা কথা তোমাকে বলি? কার ভালোবাসা পেতে চাও তুমি? যার ভালোবাসা পেতে চাও তার ভালোবাসা পাওয়ার কতটা যোগ্যতা তোমার আছে? এটা ভেবে তবেই ভালোবাসার সম্পর্কে এগোনো উচিত। যদি তোমার যোগ্যতা তার চেয়ে কম থাকে, তাহলে তার জন্য না কেঁদে নিজেকে অনেক বেশি যজ্ঞ করে গড়ে তুলে তারপর তার ভালোবাসা চাইবে। কারণ তুমি অযোগ্য হলে সে কেন তোমাকে ভালোবাসবে? সে অবশ্যই নিজের যোগ্যতার সমান কাউকেই চাইবে। আর যদি তোমার যোগ্যতা তার চেয়ে বেশি থাকে, তাকে হারানোর জন্য কেন এভাবে কাঁদবে? সেই কাঁদবে তোমার মতো একটা রত্নকে হারানোর জন্য। কখনোই অন্যের কাছে নিজেকে এতটা সস্তা করে তুলনা যতটা সস্তা হলে সুইসাইড করার ইচ্ছে জাগে। প্রত্যেকের উচিত নিজেকে ভালোবাসা। বুঝেছ? মিশুর মগজ যেন ঝালাই হয়ে যাচ্ছে। মাথার ভেতর বিদ্যুৎ খেলে যাচ্ছে। প্রবল বাতাসে ওর চুল উড়ে মেঘালয়ের মুখের উপর গিয়ে পড়ছে। তবুও মেঘালয় চুল সরাচ্ছে না। সামনাসামনি দাঁড়িয়ে দুহাতে মিশুকে আটকে ফেলে চোখে চোখ রেখে কথাগুলো বলেই চলেছে। আবারও বলল, তুমি তোমার যোগ্যতা আর সীমাবদ্ধতা সম্পর্কে জানো। তাহলে কেন অন্যের জন্য নিজেকে শেষ করে দিবে? তোমার ভেতরের আলোয় নিজেকে রাঙাও। সমাজকে রাঙাও, পৃথিবীকে রাঙাও। এ দেশে ভালো দেশপ্রেমিকের বড়ই অভাব। দেশের জন্য কিছু করো। এই সমাজকে একটু উন্নত না করে মরার কথা ভাবতে লজ্জা লাগে না? তুমি কি মানুষ? মিশুর কান্না পাচ্ছে। এভাবে অপমানিত কখনো হয়নি ও। কিন্তু এই অপমানজনক কথাগুলো মধুর মতো কানে বাজছে। এত সুন্দর করে কখনোই কেউ বলেনি তো। এত সুন্দর করে কাউকে ভাবতেও দেখেনি মিশু। মেঘালয় বলল, তোমার বাপ মা আর এই দেশ তোমার কাছে অনেক কিছুই আশা করে। বাপ মা বলতে পারে কিন্তু দেশের তো মুখ নেই তাই বলতে পারে না। প্রকৃতি চায়, তাকে তুমি আগলে রাখো। পৃথিবী চায়, তাকে তুমি সুন্দর রাখো। কিন্তু পৃথিবী তো সেটা বলতে পারে না, কারণ পৃথিবীর কথা বলার শক্তি নেই। পৃথিবীর কাজ হচ্ছে নিজ কক্ষপথে ঘোরা। যদি পৃথিবীর কথা বলার শক্তি থাকত, তবে সে কাঁদতে কাঁদতে বলতো এই সমাজটাকে এতটা নোংরা করে দিও না। একটু সুন্দর করে যাও। মিশু মুগ্ধ হয়ে গেল এবার। ইস, এতটা সুন্দর করে কেউ কথা বলতে পারে। মুগ্ধতার চরম পর্যায়ে পৌঁছে গেছে সে।
বিস্ময় চোখের পলকও পড়ছে না। মেঘালয় বলল, সমাজের জন্য কি করেছ? দেশের জন্য কি করেছ? পৃথিবীর জন্য কি করেছ? বাবা মায়ের জন্য 2 টাকা ইনকাম করে তার হাতে দিল, তারা খুশি হয়। কিন্তু এই দেশে তোমার জন্ম, এই পৃথিবী, এই প্রকৃতি নিজ হাতে তোমাকে আগলে রেখেছে, তার জন্য কি করেছ তুমি? আছে কোনো জবাব? যে তোমাকে আগলে রেখেছে তার জন্য কোনো মায়া হয় না? মিশু একটা ঢোক গিলে বলল, হ্যাঁ হয়। মেঘালয় তেজি গলায় বলল, তাহলে এখনই মরতে চাচ্ছ কোনো বালের জন্য? মরার আগে অন্তত এই সমাজ আর দেশের জন্য একটু কিছু অবদান রেখে তারপর মরবা। আগে একটু অবদান রাখো, তারপর না হয় আত্মহত্যা করো। আমি নিজে তোমার মরার ব্যবস্থা করে দিব। মিশু হেসে বলল, যখন সমাজের জন্য কিছু করতে পারবো তখন তো আমার সম্মান অনেক বেড়ে যাবে। তখন ইচ্ছে হবে 1000 বছর বাঁচি। আর তো মরতে ইচ্ছে হবে না। মেঘালয় মাথা ঝাঁকিয়ে বলল, এটাই পয়েন্ট। নিজেকে সম্মানিত করো, নিজের জায়গাটাকে উন্নত করো। বাবা মায়ের সম্মান বাড়াও। তারপর দেখো, জীবন কত সুন্দর। সবার ভালোবাসা অর্জন করতে পারলে ওই একটা বয়ফ্রেন্ডের ভালোবাসা জাস্ট কচুপাতার পানি মনে হবে। বুঝেছ? মিশু জোরে জোরে শ্বাস নিতে নিতে মেঘালয়ের হাত শক্ত করে চেপে ধরল। মগজে বিদ্যুৎ খেলে যাচ্ছে। এত সুন্দর করে কেউ কখনো অনুপ্রাণিত করেনি ওকে। মেঘালয়ের প্রতি আরও কয়েক গুণ সম্মান বেড়ে গেল ওর। এত সুন্দর করে যদি সবাই ভাবত, সত্যিই পৃথিবীটা বদলে যেত। আর সবাই কি করবে জানি না, কিন্তু এই দেশের প্রতি আমি আমার দায়িত্বটুকু অবশ্যই পালন করে যাব। এই সমাজটাকে একটু সুন্দর করে তারপর মরব, তার আগে নয়। কথাগুলো মনেমনে প্রতিজ্ঞা করে ফেলল মিশু। মেঘালয় আরেকটু এগিয়ে এসে মিশুর মুখের একদম কাছে চলে এলো। মেঘের গরম নিঃশ্বাস মিশুর নাকের উপর পড়ছে। চোখ মেলে থাকতে পারছে না মেয়েটা। মেঘালয় বলল, রাগ করলে? মিশু ঝটপট উত্তর দিল, না না, আমার খুব ভালো লাগছে এখন। আর মনে হচ্ছে আমি কি পরিমাণ বোকার মতো কথা বলেছি। মেঘালয় হেসে আরেকটু এগিয়ে এসে বলল, পৃথিবীটা অনেক বড়। নিজের জগৎটাকে অত ছোট করে রেখো না। নিজেকে অতটা সস্তা বানাইও না। নিজের চিন্তা ভাবনার পরিধি বাড়াও। নিজের পৃথিবীটাকে বিশাল করে তোলো। জীবনকে উপভোগ করতে শেখো। মিশু উত্তেজনায় কাঁপছে। কত সুন্দর জীবন দর্শন মেঘালয়ের। সত্যিই নতুনভাবে নিজেকে আবিষ্কার করতে ইচ্ছে করছে ওর। আসলেই জীবনটা অনেক বেশি সুন্দর। এই কত সুন্দর জ্যোৎস্না, চারিদিকে চাঁদের স্নিগ্ধ আলো। রাস্তার দুধারে গাছের সারি, কত সুন্দর সবকিছু। চুল উড়ছে, মনটাও উড়তে চাইছে। উড়ে ভেসে যেতে ইচ্ছে করছে। মনের পাখা গজিয়েছে নাকি? মিশুর বড্ড সুখ সুখ অনুভূত হচ্ছে। মেঘালয় একটা নতুন জীবনের স্পর্শ দিল যেন। সবকিছুই সুন্দর লাগছে, সবকিছুকে রঙিন লাগছে। জীবনকে উপভোগ করতে জানলে জীবন সুন্দর। হেডলাইটের আলোয় হাইওয়ে দেখতেও ভালো লাগছে, মুখের সামনে একটা ভালো মানুষের মুখ ও মুগ্ধ চোখ দেখতে ভালো লাগছে। বাতাসে ভেসে যেতেও ভালো লাগছে। উফফ কি সুখ সুখ লাগছে। মেঘালয় সরে যেতেই মিশু গিয়ে বস্তার উপর শুয়ে পড়ল। শুয়ে শুয়ে পূর্ণিমার চাঁদ দেখতে লাগল। ট্রাকের দুলুনির সাথে সাথে চাঁদটাও দুলছে সেরকম মনে হচ্ছে। শিরশিরে বাতাসে হিম হয়ে যাচ্ছে শরীর। মেঘালয় নিজের গায়ের কোটটা খুলে মিশুর দিকে এগিয়ে দিল। মিশু অবাক হয়ে বলল, থ্যাঙ্কস। কিন্তু এটার দরকার নেই। আমার সেরকম শীত করছে না।
শীত না করলেও কোটটা পরে নাও, নয়তো ঠান্ডা লেগে যাবে। উহু, লাগবে না, আমার গায়ে চাদর আছে। মেঘালয় বলল, এই পাতলা চাদরে শীত কমবে না ম্যাম। আপনি কোটটা পরুন আর চাদরটা মাথার উপর বেঁধে ফেলুন। কানে বাতাস লাগাবেন না, ঠান্ডা লেগে গেলে আগামীকাল রাতে আর নদীতে ভেসে জ্যোৎস্না বিলাস করতে পারবেন না। বুঝেছেন? মিশু মুচকি হেসে জবাব দিল, বুঝেছি। আপনার শীত লাগবে না? আমার শীত সয়ে যাওয়ার অভ্যেস আছে। কথাটা বলে মেঘালয় গা থেকে কোটটা খুলে দিল মিশুকে। মিশু কোটটা পরে মাথার উপর চাদর ঢেকে নিল। কেবলই মনে হতে লাগল একটা অন্যরকম স্পর্শের সন্ধান পেয়েছে সে। মেঘালয়ের কোটটা গায়ে জড়ানোর পর তার উষ্ণতা ছড়িয়ে যাচ্ছে শরীরে। মিষ্টি সুগন্ধ এই কোটটায়, মিশু বারবার ঘ্রাণ নিতে লাগল সেটার। মেঘালয় বস্তার উপর 2 পা তুলে বসল। বলল, বাসায় কথা বলবে না? এত রাতে ফোন দিয়ে ডিস্টার্ব করব না। বাসায় জানে আমি বান্ধবীর বাসায় আছি। বান্ধবীর বাসা থেকে ঢাকায় এসেছিলাম। বাড়ি গেলে ওরা ভাববে বান্ধবীর বাড়ি থেকেই ফিরলাম। বাহ, কি ট্যালেন্ট! মেয়েদের এই একটা স্বভাব, সবসময় বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাওয়ার সময় বান্ধবীর বাড়ির নাম করে যায়। মিশু হেসে ফেলল কথাটা শুনে। বলল, আমি কখনো মিথ্যে বলিনি আম্মু আব্বুকে। এবারই প্রথম। তন্ময়ের জন্য মিথ্যে বলে বাসা থেকে বের হতে হয়েছে। ঢাকা যাব বললে কখনোই যেতে দিত না আমাকে। সেটা তো বুঝেছি। এই ট্রাকটা হচ্ছে তোমার বান্ধবীর বাড়ি আর আমি হচ্ছি তোমার বান্ধবী। মিশু হো হো করে হেসে উঠল। মেঘালয় বেশ মজার কথা বলতে জানে। লোকটা সবকিছুতেই সেরা। এমন একজন মানুষ দেখলে ইচ্ছে করে কি যে ইচ্ছে করে সেটা বুঝতে পারছে না। কিন্তু কিছু একটা ইচ্ছে করে, খুব ইচ্ছে করে। মেঘালয় জিজ্ঞেস করল, কেমন লাগছে এই বান্ধবীর বাড়িটাকে? অসাধারণ। অন্যরকম একটা বাড়ি আমার বান্ধবীর। এই বিছানায় শুয়ে শুয়ে চাঁদ দেখতে পারছি, সেটা কি কম কথা? তবে সবচেয়ে ইউনিক হচ্ছে আমার বান্ধবীটা। মেঘালয় শব্দ করে হেসে উঠল। মিশু তাকালো ওর দিকে। হেডলাইটের হলুদ আলোয় একটা হলুদাভ আভা চলে এসেছে ওনার চেহারায়। ফর্সা গাল হলুদাভ হয়ে দারুণ হ্যান্ডসাম দেখাচ্ছে। চুলগুলো উড়ছে বাতাসে, চোখ দুটো তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। এটা রূপকথার রাজ্যের কোনো রাজকুমার নয় তো? মিশুকে অবাক করে দিয়ে মেঘালয় গান গাইতে আরম্ভ করল। যখন নিঝুম রাতে সবকিছু চুপ, নিষ্প্রাণ নগরীতে ঝিঝিরাও ঘুম, আমি চাঁদের আলো হয়ে তোমার কালো ঘরে জেগে রই সারানিশি। এতটা ভালোবাসি, এতটা ভালোবাসি। মিশু মোটামুটি ধরনের মুগ্ধ হল গান শুনে। মধ্যরাতের জ্যোৎস্নায় ভিজতে ভিজতে এই গানটা শুনতে বেশ লাগল। আরও শুনতে ইচ্ছে করছে। কিন্তু লোকটা কি যেন ভেবে রাস্তার দিকে চেয়ে আছে, গান গাইছে গুনগুন করে। মিশু বলল, একটু জোরে গাইতে পারেন না? আমার ভালো লাগছে শুনতে। মেঘালয় আবারও গাইতে আরম্ভ করল। রাত আমার শরীরে আনাচে কানাচে ঘোরে, খুঁজে চলে ঘুমের গান, জ্যোৎস্না চাদরে ঘুমের ভান। ঘুম আসে না দুচোখে, জোনাকিরা যায় ডেকে। ওদের হাসির শব্দে আমার চোখ লুকোনোর অভিমান। গল্প দাও রাত্রি, তুমি কিছু গল্প দাও। ঘুম আজ মৃত্যু নাও, সকাল নতুন জন্ম দাও। বন্ধু হও রাত্রি, তুমি আমার বন্ধু হও। চোখের পাতায় আঙুল ছোঁয়াও, জন্মের আগে জন্ম হও। রাত আমার শরীরে। মিশু মুগ্ধ হয়ে চেয়ে আছে মেঘালয় নামক মানুষটার মুখের দিকে। খুব সুন্দর করে গান গাইছেন উনি।
ওনার ঠোঁটের কাঁপুনি দেখে আরও তাকিয়ে থাকতে ইচ্ছে হয়, কিন্তু এরকম নির্লজ্জভাবে তো আর তাকিয়ে থাকা যায় না। মিশু খেয়াল করে দেখল মেঘালয় একটু একটু কাঁপছে। শীত করছে সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু ওনাকে বললে তো চাদর বা কোট কোনো টাইনিতে রাজি হবেন না। মিশু কিছুক্ষণ ঝিম মেরে বসে রইল, তারপর বলল, চাদরটা নিয়ে গায়ে দিবেন প্লিজ। না না, তোমার ঠান্ডা লাগবে। লাগবে না, এই একটা কোটই যথেষ্ট। আপনি চাদরটা নেবেন? নিন না। মেঘালয় কিছুতেই নেবে না চাদর। একটা মেয়ের কাছ থেকে শীতের পোশাক চেয়ে নেয়ার মাঝে কোনো সার্থকতা আছে নাকি? লজ্জা করবে ভীষণ। যতক্ষণ ঠান্ডা সহ্য করা যায় করবে, তারপর যদি অবস্থা বেগতিক হয় তখন ভেবে দেখা যাবে। মেঘালয় বলল, পিছনে কয়েকটা খালি বস্তা রাখা আছে। ঠান্ডা লাগলে বস্তা গায়ে দিব। হা হা হা, বস্তা গায়ে দিবেন? কি ভয়ঙ্কর সুন্দর লাগবে আপনাকে। বস্তা গায়ে দিল ভয়ঙ্কর সুন্দর লাগবে? তুমি মেয়েটা ভারী দুষ্টু আছো। মিশু হেসে উঠল আবারও। ট্রাকটা যতই শহর ছেড়ে গ্রামের দিকে যাচ্ছে, শীত তত বেড়ে যাচ্ছে। ড্রাইভারের পাশের সিটে বসেও যাওয়া যেত, কিন্তু ওখানে বসলে কোনো থ্রিলই নেয়া যেত না। জ্যোৎস্না উপভোগ করার জন্যই ট্রাকের উপরে ওঠা। ভোরের দিকে ঠান্ডা বেড়ে যাওয়ায় এখন বেশ শীত লাগছে। কুয়াশাও যেমন পড়েছে, বাতাসের জোরও সেরকম। কতক্ষণ কুলোনো যায়? মেঘালয়ের ঠান্ডা লেগে গেলে ব্যাপারটা কেমন হবে? কিন্তু লোকটা তো কিছুতেই চাদর নিচ্ছে না। কি উপায় এখন? একটু ভেবেচিন্তে মিশু বলল, একটা কথা বলি? হুম বলো। মিশু আমতা আমতা করে লাজুক স্বরে বলল, আমার চাদরের ভেতরে আসতে আপনার কি সমস্যা হবে? মেঘালয় চমকাল। কখনো কোনো মেয়ের সাথে এক চাদরে শরীর মুড়িয়ে বসে থাকা হয়নি। মায়ের কোলে মাথা রেখে অনেক ঘুমিয়েছে, কিন্তু একই চাদরে একটা মেয়ের সাথে বসা থাকা, ভাবলেই কেমন শিহরণ জাগে। বুকের ভেতরটা টিপটিপ করে ওঠে। হার্টের বিট বেড়ে যেতে থাকে। মিশু বলল, একটা চাদর গায়ে মুড়িয়ে দুজনে বসে থাকলে দুজনেরই ঠান্ডা কম লাগবে। আপনার আপত্তি না থাকলে এটা করতে পারেন। আর নয়তো চাদরটা নিন। মেঘালয় চুপ মেরে রইল। চাদর কিছুতেই নেবে না। এটা ওকে দিয়ে কখনো হবে না। আর একই চাদরে বসে থাকাটাও সংকোচজনক ব্যাপার। মেঘালয় যখন নিশ্চুপ হয়ে এসব ভাবছে, মিশু কাছে এসে মেঘালয়ের শরীরের সাথে লেগে গেল একেবারে। তারপর চাদরটা দুজনের গায়ের উপর মুড়িয়ে নিল। বাকরুদ্ধ হয়ে গেল মেঘালয়। কুয়াশা পড়ছে টুপটুপ করে। একটা চাদরে দুজনে গুটিসুটি মেরে বসে থাকা, উত্তেজিত হয়ে পড়ছে সে। একদিকে বাতাসে হিম হয়ে আসছে শরীরটা। চাদরটা ফেলে দিতেও পারছে না, মিশু এক হাতে শক্ত করে চাদর চেপে ধরে রেখেছে। গায়ে মুড়িয়ে নিয়েছে ভালো মতো। মেঘালয় কি বলবে বুঝতে না পেরে বলল, শাহজাদপুর চলে এসেছি। সকাল হতে হতেই রংপুর পৌঁছে যাব। ভালোই হবে। রাতে নদীতে ভেসে জ্যোৎস্না দেখার পর পরের দিন সকালে আমি বাসায় চলে যাব। বেশ। তবে আর কখনো বাবা মাকে মিথ্যে বলে কোথাও যেও না। একটা বিপদ ঘটে গেলে ওনারা কোথায় তোমাকে খুঁজত বলো? আর কখনো যাব না। যাওয়ার প্রয়োজনও পড়বে না। ঠান্ডা বাতাসে মিশু মেঘালয়ের আরও কাছে সরে এলো। মেঘালয়ের উষ্ণ শরীরের সাথে বাহু লেগে আরামবোধ হচ্ছে। মেঘালয় একটু নড়াচড়াও করছে না। এরকম পরিস্থিতিতে জীবনে প্রথমবার পড়েছে সে। সংকোচ লাগছে, লজ্জাও লাগছে। নিশ্চুপ হয়ে ঠায় বসে রইল।
গাড়ি একবার জোরে ব্রেক কষতেই মিশু পিছনে বস্তার উপর ধপ করে পড়ে গেল। একই চাদরে থাকায় আর চাদরের মাথাটা মিশুর হাতের মুঠোয় থাকার দরুন মেঘালয় ও পিছনে মিশুর গায়ের উপর এসে পড়ল। মিশু চোখ মেলে ওর মুখের সামনে মেঘালয়ের মুখটা দেখতে পেয়ে কেঁপে উঠল একবার। তারপর চোখ বন্ধ করে ফেলল। নিঃশ্বাস ঘন হয়ে এসেছে ওর। মেঘালয় এরকম পরিস্থিতিতে পড়ে অপ্রস্তুত বোধ করছে ভীষণ। মিশু চাদর দুজনের গায়ে পেঁচিয়ে চাদরের মাথাটা হাতের মুঠোয় শক্ত করে চেপে রেখেছে। কাজেই চাইলেও মেঘালয় উঠতে পারছে না। কিরকম সংকোচজনক একটা ব্যাপার। ট্রাক দুলছে, মেঘালয়ের বুকের নিচে চাপা পড়ে গেছে মিশু। প্রশস্ত শরীরের নিচে চাপা পড়ে পুচকে মেয়েটার না দম বন্ধ হয়ে যায় আবার। মেঘালয় হাত দিয়ে চাদরটা ছাড়ানোর চেষ্টা করল। মিশু চোখ মেলে তাকালো এবার। মুখের উপর মেঘালয়ের গরম নিঃশ্বাস পড়ছে। চোখ মেলতেই হলুদাভ চেহারাটা দেখে আরেকবার কেঁপে উঠল। এতটা হ্যান্ডসাম ও কেউ হয়? মাথা খারাপ করা হ্যান্ডসাম ছেলেটা। কি পরিমাণ স্মার্ট, দেখলে হা করে তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। প্রশস্ত কপালের উপর সিল্কি চুলগুলো উড়ছে, ইচ্ছে করছে। মিশু মুখটা কাচুমাচু করে ফেলল। গোল হয়ে ওয়ের মতো হয়ে গেল মুখটা। মেঘালয়ের শরীরের গন্ধটা দারুণ, স্বর্গীয় একটা সুবাস মিশে আছে শরীরে। ওনাকে দেখলে যে কোনো মেয়ে একবার তাকাবে। মেয়েদেরকে পাগল করার মতো সবগুলো গুণ ওনার আছে। ড্যাবড্যাব করে তাকিয়ে এসবই ভাবছে মিশু। মেঘালয় বলল, চাদরটা ছাড়ো। মিশু লজ্জা পেয়ে চোখ বুজে ফেলল। হাতের বাঁধন আলগা করে দিয়ে ছেড়ে দিল চাদরটা। মেঘালয় টানাটানি করে চাদর থেকে বেরিয়ে আসার চেষ্টা করল। তবুও পারল না। দুটো প্যাচ দিয়ে গায়ে মুড়িয়ে নিয়েছে, একটা দিক মিশুর গায়ের নিচে। টানাটানি করেও কোনো লাভ হচ্ছে না। মিশু চোখ বন্ধ করেই আছে। মেঘালয় ওর মুখের দিকে তাকাল। কয়েক মুহূর্ত পর চোখ মেলল মিশু। এবার আবিষ্কার করল মেঘালয়ের তীক্ষ্ণ মায়াবী দৃষ্টি। বিপজ্জনক রকমের চোখ দুটো চেয়ে আছে ওর দিকে। চোখাচোখি হয়ে গেল খুব কাছ থেকে। বুকের ভেতর জোরে টিপটিপ শব্দ হচ্ছে। হাড় আবার যেন ফেটে না যায়। সিনেমায় সাধারণত এমন হয়, নায়ক নায়িকা এরকমভাবে একে অপরের দিকে হা করে চেয়ে থাকে। তারপর দুজনেই মুচকি হেসে সরি বলে মন দেওয়া নেওয়া হয়, তারপর প্রণয়, তারপর ছবি শেষ। এখানে তো তেমন হবে না কখনো, ওটা সিনেমা বলেই সম্ভব হয়। বাস্তবে কখনো এমন হয় না। ফিক করে হেসে ফেলল মিশু। মেঘালয় থতমত খেয়ে বলল, হাসছ যে? ব্যাপারটা সিনেম্যাটিক। মেঘালয় হা হা করে হাসি শুরু করে দিল। মিশু আস্তে করে ওঠার চেষ্টা করলে মেঘালয় এক হাতে ওকে ধরে টেনে তুলে সোজা হয়ে বসল। মিশুর মাথাটা এসে ঠেকল মেঘালয়ের বুকের সাথে। একটা অন্যরকম অনুভূতি। আচ্ছা, মিশুর এত ভালো লাগছে কেন? চলবে।